আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাক সাদেক। আমরা এই অনুষ্ঠানে পুঁজিবাজার নিয়ে আলোচনা করি। পুঁজিবাজারের ব্যাপারে গত সপ্তাহে বোধহয় বাংলাদেশ ব্যাংক মনিটারি পলিসি একটা ডিক্লেয়ার করেছে এবং সেখানে এক পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলেছেন যে এইবারের মুদ্রানীতিটা পুঁজিবাজার বান্ধব এবং পুঁজিবাজার কতটুকু বান্ধব সেই নিয়ে আমরা আলোচনা করব আজকে, যে এটা সত্যিকারের অর্থে পুঁজিবাজারের জন্য কতটুকু সুবাতাস আনবে এবং পুঁজিবাজারের জন্য এই মনিটারি পলিসি সত্যিকারের অর্থে অর্থ বহন করে। তা আমরা আজকে আমাদের সঙ্গে আলোচনায় থাকবেন জনাব সাইদুর রহমান, এমডি ইবিএল সিকিউরিটিজ, ডক্টর মুসা, পুঁজিবাজার বিশেষজ্ঞ, এবং স্কাইপে সরাসরি থাকবেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ অর্থনীতি। দর্শক, আপনারা আমাদের সঙ্গে যোগ দিতে পারেন টেলিফোনের মাধ্যমে, আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন। এবং দর্শক, আপনারা আলোচক বৃদ্ধের সঙ্গে যাওয়ার আগে একটা প্রশ্ন রাখি। আপনারা যে প্রশ্নগুলো করেন যখন আমাদেরকে স্পেসিফিক যদি একটা প্রশ্ন করেন যে এই শার্টটার দাম কেন বাড়লো, এই শার্টটার দাম কেন বাড়লো, এরকম না করে সার্বিক অর্থে যদি আপনি পুঁজিবাজার নিয়ে আলোচনা করেন আমাদের উত্তর দিতে সুবিধা হয়। কারণ হচ্ছে যে একটা স্পেসিফিক প্রশ্নের উত্তর আমাদের দিতে সত্যি বিব্রত হই আমরা, কারণ একটা পার্টিকুলার শেয়ারকে নিয়ে আমরা কথা বলতে চাই না, কথা বলতে চাই সার্বিক অর্থে সবগুলোকে নিয়ে। তো আমরা এখনই যাচ্ছি জনাব সাইদুর রহমান সাহেবদের আলোচনাটা শুরু করি। জনাব সাইদুর রহমান, যে আমাদের যে এইবার যে মুদ্রানীতিটা মানে অ্যানাউন্স করলো, মানে গভর্নর সাহেব নিজে বলেছেন যে এটা পুঁজিবাজার বান্ধব, আপনার কাছে অ্যাজ এ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে আপনার কাছে কেমন মনে হয়? ধন্যবাদ মুস্তাক ভাই, ধন্যবাদ এনটিভিকে। মুস্তাক ভাই, আপনি যেটা বলছেন সেই রেফারেন্সটা ধরে আমাদের বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর মহোদয় স্পষ্টভাবেই বলেছেন আমাদের যথাযথ মুদ্রানীতি ও রেগুলেটরি সমর্থন টেকসই পুঁজিবাজার উন্নয়নে সহায়ক হবে। রাইট। তো আমরা সেটা বিশ্বাস করি এবং বাংলাদেশ ব্যাংক যে আগের চেয়ে অনেক বেশি আন্তরিক পুঁজিবাজারের জন্য তার কিছু নমুনা আমরা দেখেছি। তো এই পুঁজিবাজারের আগে আমি একটা বিষয় একটু বলতে চাই। আমরা বাংলাদেশ ব্যাংক থেকে 2015 সালের উল্লেখযোগ্য কিছু কর্মকাণ্ডের একটা বিবরণী আমি পেয়েছি, দেখেছি। এটা অবশ্য ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। আপনি দেখেন, আমরা যদি দেখি গত 5-6 বছরের, যেখানে আপনার জিডিপির হার ছিল 5.05%, সেটা বর্তমানে 6.51%। আপনার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ 7.7 থেকে নামিয়ে 6.2 নিয়ে আসছে। আপনার আমদানি প্রবৃদ্ধি বেড়েছে 22 থেকে 40 বিলিয়ন ডলার, আর আপনার রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 15 বিলিয়ন থেকে 31 বিলিয়ন। রিমিটেন্স এর ও বৃদ্ধি পেয়েছে 9.7 বিলিয়ন থেকে আপনার 15.31 বিলিয়ন। এবং বৈদেশিক মুদ্রার ক্রমবর্ধমান ধারা আপনার, যেটা 2009 সালে 7.5 বিলিয়ন ছিল, সেটা এখন 27.3 বিলিয়ন ডিসেম্বরে। তো এই তথ্যগুলো বলার উদ্দেশ্য হলো যে একটা দেশ যখন অর্থনীতি যে গতিশীল হয়, তার অর্থনীতি হয়, এগুলো কিন্তু ইন্ডিকেটর। তা আমরা কিন্তু এই বেসিক ইন্ডিকেটরগুলা সবই ইতিবাচক বা পজিটিভ দেখছি। এখন এগুলোর পিছনে যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের নীতি, স্থিতিশীলতা এবং নীতি, ওইটা কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তো আমি যদি ভুল না করে থাকি, আমার কাছে যতটুকু তথ্য আছে, আপনি দেখেন এর আগে এই সরকার পরিবর্তন দেখেছে, এক সরকার আসছে, আরেকজন যাচ্ছে, আরেকজনের সাথে কোঅপারেট হচ্ছে, খুব কুইক মুভমেন্ট হচ্ছে, দেখা গেছে সিদ্ধান্ত নিচ্ছে, সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হচ্ছে না, পরবর্তী পরিবর্তনের সাথে হচ্ছে না। তো এই সরকারের কিন্তু একটা পিরিয়ড লঙ্গার হওয়াতে আমরা কিন্তু এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। এবং এট দ্য সেম টাইম যে ইস্যুসগুলো আপনি দেখেন, বাংলাদেশ ব্যাংকে আমার জানা মতে
কেউ 2বার গভর্নর হন না, এই আমাদের মাননীয় গভর্নর আতিউর রহমান সাহেব 2বার হলেন। বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে কিন্তু 2বার চেয়ারম্যান হন খালিল হোসেন সাহেব। এতে আমাদের সুবিধাটা কোথায় হয়েছে? ওনারা প্রথমে এসেই তো সব কিছু জানেন না, এটা বুঝে শুনে একটা পলিসি নির্ধারণ করা এবং এই পলিসিটাকে বাস্তবায়নের জন্য কিন্তু একটা সময় দরকার হয়। আমরা কিন্তু এই সরকারের আমলে এবং এই গভর্নর সাহেব থেকে আমরা কেন হইতে এর আগে আমরা অনেক সময় বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আমরা করছি যে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা পলিসি, এবং ভেরি রিসেন্টলি আমরা গভর্নর সাহেবের সাথে একটা প্রোগ্রামে আমরা বলেছি যে আমরা আসলে টাকা চাই না, আমরা পলিসি সমর্থন চাই। কিন্তু আপনারা তো একটা জিনিস, আপনাদের পলিসি তো কিছুটা মেনে নিচ্ছে, আর কিছুটা বাকি আছে। না, পলিসি সমর্থন আমরা সেই জায়গায় আসছি, পলিসি সমর্থন তো আমরা ইতিমধ্যে অনেকটা পেয়েছি, আমরা আশাবাদী পর্যায়ক্রমে বাকিগুলো আসবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন আগে দেখা গেছে 3 বছরের জন্য একজন চেয়ারম্যান আসেন, তো 3 বছর আসলে উনি বুঝে পলিসি তৈরি করতে করতে উনি কিন্তু বাস্তবায়ন বা এটার ফলাফল দেখতে পারেন না। তো এখন যেই চেয়ারম্যান সাহেব আছেন বা যেই কমিশন আছে তারা 3 বছরের জন্য আসছিলেন, 3 বছরের মধ্যে তারা অনেক অ্যাক্টিভিটিস, অনেক ইনিশিয়েটিভ নিয়েছেন, যার এক্সারসাইজগুলো এখন হচ্ছে এবং তার ফলাফলগুলো। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমরা আসলে ভিত্তিপ্রস্তরের যেই কাজগুলো, ফাউন্ডেশনটা আমাদের হয়ে গেছে, স্ট্রং হয়ে গেছে। এখন আমরা এগুলার ইতিবাচক, তো দেশের যখন অর্থনীতির সকল ইন্ডিকেটর পজিটিভ থাকে, পুঁজিবাজার কিন্তু তখন নেগেটিভ থাকার কোনো কারণ নেই। এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী অথবা অন্যান্য যারা সংশ্লিষ্ট সবাই কিন্তু ইতিবাচক কথাই আমাদেরকে বলেছে এবং ইতিবাচকের ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতেছি। তবে শুধু পার্টিকুলার মনিটারি পলিসি যে আপনার পুঁজিবাজারকে উন্নতি করবে তা না, সেটা একটা ইন্ডিকেটর হিসাবে। আমি সে ব্যাপারে আসবো, আপনাকে আরেকবার আলোচনায় আসবো। ডক্টর মুসার সঙ্গে আমি একই প্রশ্নে যেতে চাই। ডক্টর মুসা, আপনি মুদ্রানীতিটা দেখেছেন এবং মুদ্রানীতি পুঁজিবাজার বান্ধব হবে। সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আমাদের দেশে সাধারণত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী একটা মুখ্য ভূমিকা পালন করে পুঁজিবাজারের জন্য, এবং এটাই স্বাভাবিক। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মার্কেটকে স্টেবল করে, ভাইব্রেন্ট করে। তো আপনি কি এখন যে সুবাতাস বইতে শুরু করেছে কি না করবে, এটার প্রশ্ন একটা। আর দুটা হচ্ছে যে আপনি এখন বর্তমান অবস্থাতে পুঁজিবাজার নিয়ে কি ভাবছেন, আপনি যেহেতু আপনি একজন বিশেষজ্ঞ পুঁজিবাজার নিয়ে। মুস্তাক ভাই, আপনাকে ধন্যবাদ। আমি মুদ্রাস্ফীতির সাথে, মুদ্রা নীতির সাথে পুঁজিবাজারের সম্পর্কটা আগে দেখতে চাই। ফাইন্যান্সিয়াল মার্কেট যেটা, সেটার দুইটা অংশ, একটা হলো অর্থবাজার আর একটা হলো পুঁজিবাজার। অর্থবাজারে স্বল্পমেয়াদী সম্পদগুলো বেচা কিনা হয়, আর পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী সম্পদগুলো বিক্রি করা হয়, আমরা বলি ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। তা আমাদের দেশে সবাই পুঁজিবাজার বলতে শুধু কেবল শেয়ার মার্কেট বোঝে, আসলে কিন্তু এটার বিস্তৃতি একটু বেশি, অনেক বড়। আনফর্চুনেটলি আমাদের দেশে ওই বিস্তৃতিটা নাই, এবং শেয়ারও যেগুলো বেচা কেনা হয়, সিকিউরিটি যেগুলো আমি বলি, খুব কম। সেই জন্য আমাদের মার্কেটের গভীরতা নাই, আবার বিস্তৃতিও নাই। সেই জন্য কিন্তু ইনভেস্টমেন্ট করার মধ্যে অনেক রিস্ক থাকে। যেমন ধরুন, আমি যদি একটা পোর্টফোলিও তৈরি করতে চাই, ওই সাফিসিয়েন্ট সিকিউরিটিজ আমি পাই না। বাট এখন আসেন, কি হলে পুঁজিবাজার সাপোর্ট পায় অর্থ বাজার থেকে বা মুদ্রানীতি থেকে? আমাদের একটা গুড একটা কনভেনশন চালু হয়েছে, প্রতি 6 মাসে আমরা মুদ্রানীতি আগে থাকতে জানতে পারি কি করতে চান। বাংলাদেশ ব্যাংকের যিনি অর্থনৈতিক বিশেষজ্ঞ হিসেবে যাকে নেওয়া হয়েছে, উনি তার পরের দিন একটু ক্লারিফিকেশন দিয়েছেন। উনি বলেছেন ওনারা রিভার্স রেপো এবং রেপোর রিটার্নটা 1% কমিয়ে ফেলেছেন, এবং এই 1% কমার কারণে কেন পুঁজিবাজার এটাকে পজিটিভলি নেবে সেই জিনিসটা ততটুকু উনি উল্লেখ করেন নাই। আমি এখন উল্লেখ করছি। বাজারে যখন ওভারঅল ইন্টারেস্ট রেট কমে, এবং এই কমার একটা কারণ হইল মুদ্রানীতি যদি ওইভাবে থাকে, তাইলে শেয়ার মার্কেটে সিকিউরিটিজের যেই প্রাইস আছে, প্রাইসটা বেড়ে যাওয়ার কথা। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের পুঁজিবাজারে এর কোনো প্রভাব আমরা এখনও দেখি না। বাংলাদেশে ফাইন্যান্সিয়াল সেক্টরটা, স্পেসিফিকলি ব্যাংকিং সেক্টরে ইন্টারেস্ট রেট কিন্তু 3 থেকে 4% কমে গেছে অন অ্যাভারেজ। যেটা অ্যাভারেজ ছিল 14%, সেটা প্রায় 10% নেমে আসছে ইন জেনারেল। তো যদি পুঁজিবাজারের সাথে এই ইন্টারেস্ট রেটের একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্কটা আমরা দেখতে পাইনি, এটা বোঝা যায় ইন্ডেক্সের দিকে লক্ষ্য রাখলে। 15 সনে আমাদের পুঁজিবাজার থেকে যারা ইনভেস্টমেন্ট করেছেন তারা পজিটিভ রিটার্ন পাননি ইন জেনারেল। তখন যেটা দিয়ে শুরু করেছিলাম তার চাইতে একটু কম জায়গায় আমরা গেছি।
তো যদি আমরা রিটার্ন না পেয়ে থাকি এবং ইন্টারেস্ট রেট যদি 6-7 মাস আগে কমে থাকে, তার বেনিফিটটা আমরা এখনো পাই নাই। তো বাংলাদেশের বাজারটার একটা পিকুলারিটি আছে, এটা বলতে হবে। আচ্ছা, তো সেই হিসাবে এই যে রিভার্স রেপো আর রেপোর ইন্টারেস্ট রেট কমাইলে আমাদের পুঁজিবাজার অনেক মানে Vibrant হবে। অনেক কিছু হয়ে যাবে, আমি বিশ্বাস করি না। গতি প্রকৃতি বাট দেখে। হওয়ার কথা। আচ্ছা, এখন আসেন আমাদের আসলে দরকারটা কি? আমি প্রায় সময় বলতেছিলাম যে বাংলাদেশের পুঁজিবাজার, যেটা আমরা এখন শেয়ার মার্কেট সম্পর্কে বুঝি, শেয়ার মার্কেট যদি ডিপ্রেস থেকে থাকে, এবং আমরা ইন জেনারেল স্বীকার করি ডিপ্রেসড, কিছু সিকিউরিটিজ হয়তো ওভারভ্যালুড আছে কিন্তু ডিপ্রেসড। তো এই ডিপ্রেশনটা কাটাইতে হলে কি করতে হবে? একটা বড় কাজ করতে হবে, লিকুইডিটি বাড়াইতে হবে। বাংলাদেশ ব্যাংক এই কাজটা করতে পারেন, কিন্তু এই কাজটা করছেন না। আচ্ছা, ডক্টর মুসা আবার ফিরে আসতেছে আমাদের সঙ্গে। ডক্টর জামাল উদ্দিন সাহেব স্কাইপে আছেন। ডক্টর জামাল আমাকে শুনতে পাচ্ছেন? সাধারণ মানে উনি অর্থনীতির সাধারণ সম্পাদক। বাংলাদেশ অর্থনীতি। ডক্টর জামাল আমাকে শুনতে পাচ্ছেন? জি ডক্টর জামাল, আমি মুস্তাক সাদেক বলছি। আমরা এই টিভি স্টুডিওতে আলোচনা করছিলাম যে মুদ্রানীতিতে রেপো এবং রিভার্স রেপোর রেট কমানোর পরে সেটার এফেক্ট আমাদের পুঁজিবাজারে কতটুকু পড়বে এবং পড়েছে কিনা, এবং না পড়ে থাকলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখন পর্যন্ত কি ফিরে আসবার আশায় বসে আছেন নাকি এসেছে, এটা আমরা একটু জানতে চাচ্ছি ক্লিয়ারলি আপনার কাছ থেকে, যেহেতু আপনি এই অর্থনীতিরই মানে পরিষদের সাধারণ সম্পাদক। জি বলেন। যদি আমাদের দেশে ধরেন ব্যাংক ইকোনমি এবং বন্ড ফাইন্যান্সিয়াল মার্কেটের বন্ডের ভিতরে আপনার আছে ব্যাংক, ইকুইটি মার্কেটের মধ্যে আবার ভাগ আছে আপনার লিস্টেড কোম্পানি, লিস্টেড, নন লিস্টেড, লিস্টেড প্রাইভেট ইকুইটি, রাইট, এবং বন্ড মার্কেট আছে। এবং সেই বন্ড মার্কেটের ভিতরে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর আছে। তো এর ভিতরে ডক্টর মুসা সাহেব যেটা বলেছেন যে আপনার ফাইন্যান্সিয়াল মার্কেটটা এখনও বাংলাদেশে ওইটুকু ডিপেন্ড হয় নাই, এবং সেটা করার জন্য যে সমস্ত মেজার দরকার, ফিসক্যাল ইনসেন্টিভ দরকার, রাইট, রেগুলেটরি যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো যেগুলোকে আপনার ডিজাইন করা দরকার, ওই হিসাবে এখনও কিন্তু আপনার আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট ডিপেন্ডিং হওয়ার জন্য এগুলো হয় নাই। যেই কারণে আপনার ব্যাংক বেসড লেন্ডিং সিস্টেম যেটা, সেই সিস্টেম এককভাবে অর্থনীতিতে বিরাট কোনো কন্ট্রিবিউশন রাখতে পারে না। এবং ব্যাংকিং যে এখনকার যে ক্রাইসিস বলতে পারে, সেই ক্রাইসিসের অন্যতম কারণ হলো সমস্ত লোক ব্যাংকের উপরে ডিপেন্ড করে যাচ্ছে। রাইট, সেই কারণে আপনার এটার উপরে প্রেশার অনেক বেশি। সেখানে ব্যাংকিং সিস্টেমের সাথে আবার সেন্ট্রাল ব্যাংক জড়িত আছে। বাট সেন্ট্রাল ব্যাংকের যেটা উচিত হবে যে বাংলাদেশের যে বন্ড মার্কেটটাকে ডেভেলপ করা, এবং আপনার যে আদার এরিয়াস যেমন আপনার প্রাইভেট ইকুইটি, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট, এই সমস্ত ফ্যাসিলিটিসগুলা আপনার যখন অপরচুনিটিসগুলো ক্রিয়েট হবে এবং অর্গানাইজেশনকে ডেভেলপ করবে, ইন দ্যাট সিচুয়েশন আপনার ইট উইল হেল্প টু ডিপেন দি ফাইন্যান্সিয়াল মার্কেট। এবং সেই ফাইন্যান্সিয়াল মার্কেট ডিপেনিংয়ের জন্য এখন আমাদের যেমন আপনার ধরেন আমাদের প্রভিডেন্ট ফান্ড সরকারি কর্মচারী থেকে আরম্ভ করে প্রাইভেট সেক্টরে মিলে যদি ধরেন হাইপোথেটিক্যালি 50 লক্ষ এমপ্লয়ি আছে, সেই 50 লক্ষ বা 60 লক্ষ এমপ্লয়ির ভিতরে আপনার এদের যে প্রভিডেন্ট ফান্ড আছে, এটা কিন্তু স্টক মার্কেটে আসার এখনো আসেনি, স্কোপ নাই, এই ধরনের কোনো অপরচুনিটিজ আসে নাই। তারপরে আসেন আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের মধ্যে এই আপনার ইন্স্যুরেন্স কোম্পানিগুলা, তারপর আদার ইনস্ট্রুমেন্ট যেটা যেমন ফিক্সড ডিপোজিটে রাখলে আলটিমেটলি ব্যাংকে যাচ্ছে। কিন্তু আপনার কম্পেয়ার টু ডেভেলপ ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি এবং যারা মার্কেট ইকোনমিতে সাকসেসফুল হয়েছে, সাউথ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমাদের আশেপাশের দেশ যারা, তাদের যে বন্ড মার্কেট অনেক বিস্তৃত। সেই বন্ড মার্কেট এবং আমাদের দেশে কম্পেয়ার টু দ্যাট আপনি যদি আসেন, আমাদের যে বন্ড মার্কেট আছে সরকারি বন্ড, আমাদের বন্ড মার্কেটটা এখনো নির্দিষ্ট একটা বন্ডের মধ্যে এরিয়ার ভিতরে আছে, এবং সেটা কিন্তু আপনার এখনো কিন্তু স্টক মার্কেটে এখনো কিন্তু এদের লেনদেন হচ্ছে না। তাহলে আপনার কি হচ্ছে? এট দি এন্ড অফ দি ডে আপনি যদি শুধু ব্যাংকের উপরে বা রাষ্ট্রের উপরে ডিপেন্ড করেন,
তাহলে দেশে ইনভেস্টমেন্ট অপরচুনিটি উইল বি লিমিটেড, স্কুইজড। এবং সেটা আপনার ওই ফান্ডিংটা কোথা থেকে আসবে? ফান্ডিংটা তো আপনার ধরেন আপনি যদি দেখেন যে জাপান এবং সাউথ কোরিয়া, ইভেন ইন্ডিয়াও আমাদের মতন অলমোস্ট কাছাকাছি। যেমন আমাদের দেশের জিডিপি যদি 100 টাকা হয়, এইটার এগেনস্টে বাজারে ইনভেস্টমেন্ট কত? ইন্ডিয়াতে আছে 61। জামাল ভাই, আপনি আমাদের আপনার বাংলাদেশে হলো 41 এর মতন। আবার আপনি যান যদি জাপানে হলো 250 থেকে 300%। দিস মিন তাদের ফাইন্যান্সিয়াল মার্কেট অনেক ডিফেন্ট। রাইট, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের পলিসি মেকাররা রাইট। শুডতে কিন্তু কনসিডার করছে। ডক্টর জামাল, আপনার সঙ্গে আবার আমরা আসতেছি। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আপনি আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ, আমি মগবাজার থেকে বিদ্যুৎ চৌধুরী বলছিলাম। জি। আচ্ছা, আমি সার্কিট ব্রেকার সম্বন্ধে একটু বলতে যাচ্ছি। কি সার্কিট ব্রেকার? সার্কিট ব্রেকার, 96 এর বাবেলের পর 20% সার্কিট ব্রেকার ইম্পোজ করা হয়েছিল, যাহা 2010 সালে অগাস্ট পর্যন্ত বলবৎ ছিল। পরবর্তীতে স্ল্যাব নির্ধারণ করে সর্বোচ্চ 10% করা হয়। বর্তমান মার্কেট পরিস্থিতিতে সার্কিট ব্রেকার 10%। প্রিয় দর্শক, প্লিজ আমরা একটু 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 অন্য লেভেলে কথা বলছি, অন্য সাবজেক্ট নিয়ে কথা বলছি। আপনার প্রশ্নটা জানি, সার্কিট ব্রেকার নিয়ে। সার্কিট ব্রেকার এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, অতীতেও ছিল, উই নো ইট। এখন আপনার স্পেসিফিক প্রশ্নটা কি আমরা জানি না, যদি থাকে তো স্পেসিফিক প্রশ্নটা করুন, অথবা আমরা আমাদের আলোচনায় ফিরে যেতে চাই। আচ্ছা, ডক্টর সাইদুল, আপনার যে ডক্টর জামাল এবং ডক্টর মুসা যেভাবে কথাটা বললেন, আমাদের বন্ড মার্কেটটা সত্যিকারই অর্থে এখনও ভাইব্রেন্ট না। বন্ড মার্কেট আমাদের খুব এখন খুব ছোট আকারে বন্ড মার্কেট আছে। অথচ অবকাঠামো উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে উৎসাহ দেখাচ্ছেন, যে স্টক মার্কেটকে স্টেবল চান এবং স্টক মার্কেট ভাইব্রেন্ট চান, আমাদের বিদ্যুতের জন্য, শুধুমাত্র বিদ্যুতের জন্য 15,000 মেগাওয়াটের উনি প্ল্যান করেছেন। 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবেন। তাতে আমাদের $15 বিলিয়ন দরকার। $15 বিলিয়ন জন্য উনি 60% মানে সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ নিতে আগ্রহ হয়ে গেছে। সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ লিস্টেড হচ্ছে, অ্যান্ড 40% আমাদের হচ্ছে। কিন্তু এই যে বন্ড মার্কেট এখন পর্যন্ত ভাইব্রেন্ট হয়নি, এই যে এত $বিলিয়ন যে ইয়েটা হবে, সেটার ব্যাপারে আপনার মতামতটা এবং ডক্টর মুসারও মতামত দেবো, এবং ডক্টর জামালের সঙ্গে এইটা নিয়ে আজকে আলোচনা করব। ধন্যবাদ মোস্তাক ভাই। আপনার যে বন্ড মার্কেটের কথা বলছেন, এখন আমি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী বলেন আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলেন, আমার বিনিয়োগের উদ্দেশ্য কি? ম্যাক্সিমাইজ ইউর ক্যাপিটাল। তো ম্যাক্সিমাইজ কীভাবে করব? দুইভাবে হতে পারে। একটা হতে পারে রেভিনিউ গেইন, আর একটা হতে পারে ক্যাপিটাল গেইন। রেভিনিউ গেইনের অপরচুনিটি থাকলেই কিন্তু এটা ক্যাপিটাল গেইন হবে, না হলে কিন্তু হবে না। রাইট। এখন পার্শ্ববর্তী দেশ আমাদের, শ্রীলঙ্কা আমাদের চেয়ে বেশি দূরে না। আপনি শ্রীলঙ্কাতে দেখেন ইকুইটি মার্কেটের চেয়ে ওদের এই বন্ড মার্কেট কিন্তু অনেক বেশি ভাইব্রেন্ট। হ্যাঁ, সেটা অনেক বেশি অনেক জায়গায় আছে ভাইব্রেন্ট। তাহলে কারণটা কি? আমাদের এখানে বন্ড মার্কেটে কোনো সুইটনার বা ইনসেন্টিভ বলে কিছু নাই। তাহলে আমি বন্ডে কেন যাব? আর আমি যদি দেখি যে না, ইকুইটি মার্কেটে আমার ক্যাপিটাল গেইনের সম্ভাবনা বেশি, আমার ওখান থেকে ডিভিডেন্ড পাওয়ার সম্ভাবনা বেশি, এবং সেই ডিভিডেন্ডের ক্ষেত্রে আমার ট্যাক্স এক্সাম্পশনের সুযোগ আছে, ওই ইনভেস্টমেন্টটা আমার ট্যাক্স এক্সাম্পশনের আওতাধীনে আসবে, স্বাভাবিকভাবেই কিন্তু আমি ইকুইটি মার্কেটের দিকে যাব। এখন যদি আমাদের এই বন্ড মার্কেটকে ভাইব্রেন্ট করতে হয়, প্রথমেই সরকারের বা নীতি নির্ধারণ মহলের কিছু পলিসি লাগবে, যেই পলিসি লাগবে, সুইটনার লাগবে, যেইটা আমাদেরকে উৎসাহিত করবে। এখন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যেই সকল সুইটনারগুলো আছে, সেইগুলোকে কনসিডারেশনে এনে হুবহুব যে ওইটাই আমার জন্য প্রযোজ্য হবে তা না। আমাদের অ্যাটিটিউড, আমাদের টেস্ট, এইগুলোকে বিবেচনা রেখে আমাদের যদি একটা পজিটিভ পলিসি করা যায়, ডেফিনেটলি আমাদের এই মার্কেট ভাইব্রেন্ট হবে।
ডক্টর মুসা, আপনার সঙ্গে যে আলোচনাটা শুরু করতে যাচ্ছিলাম যে বন্ড মার্কেটের অবস্থান, বর্তমান সিচুয়েশন তো আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই যে বিরাট অঙ্কের একটা বন্ড মার্কেট আবার চালু হতে যাচ্ছে, চালু হবে এবং চালু হতে যাবে, সাধারণ এবং বন্ড মার্কেট একটা পুঁজিবাজারের একটা সহায়ক ভূমিকাও রাখে। আপনার মতামতটা কি? আসলে আপনি ওটাকে খুব ছোট করে দেখেছেন। আমেরিকাতে যান, পৃথিবীর যে কোনো জায়গায় যান, সাইজ অফ বন্ড মার্কেট ইজ অ্যাটলিস্ট 4 to 5 টাইমস বিগার দেন দ্য ইকুইটি মার্কেট, Right. যেটা নাকি লিস্ট। আমাদেরটা হতে যাচ্ছে। আমাদের আছে বন্ড মার্কেট বলতে যেটা বুঝি আমরা লোনের উপর নির্ভর করছি, এবং অনেক বড় বড় বিজনেস প্রতিষ্ঠান তারা অনেক বেশি লেভার্ড। কিন্তু সমস্যাটা হয়েছে একটা জায়গা থেকে লোন নেয়, সেই জায়গা থেকে লোনটা আসার কথা না। আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলোর কাজ না দীর্ঘমেয়াদী লোন দেয়া, কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে ওই তাই হচ্ছে। শর্ট টার্ম অথবা ইন্টারমিডিয়েট টার্ম লোন দিয়ে ওইটার সমস্যাটা সমাধান করতেছে। তো সমস্যাটা হলো ওই জায়গায় যে আমরা যে আর যেই কাজ সেই কাজ না করে অন্য কাজের মধ্যে যাই আর সমস্যায় জড়ায় পড়ি। বাংলাদেশের ব্যাংকগুলোর যত বড় প্রবলেম, এই প্রবলেমটার একটা অন্যতম প্রবলেমটা হলো নন পারফর্মিং লোনস। এই লোনসগুলো হয় কী জন্য? বড় বড় বিজনেস প্রতিষ্ঠানকে ডিসক্রিমিনেট না করে একই রেটে সবাইকে লোন দেয়। একই রেটে দেয় কেন? যে অমুককে 10% দিস, আমাকে 10% দিতে হবে। হয়ে দেয়ার অলদো এক একজনের রিস্ক এক্সপোজার এক এক রকম। তা আমি এখন আসছি, বন্ড বলতে শুধু কেবল গভর্নমেন্ট বন্ড না, ট্রেজারি বন্ড আছে, কর্পোরেট বন্ড আছে, মিউনিসিপ্যাল বন্ড আছে, আমাদের দেশে সেটা নাই। তারপরে এজেন্সি বন্ডস আছে। আমেরিকাতে বিরাট একটা বন্ড মার্কেট। আসলে হয় কি, পুঁজির লম্বা সময়ের পুঁজির একটা বড় অংশ আসে বন্ড মার্কেট থেকে। আনফর্চুনেটলি আমাদের বন্ড মার্কেট প্রাইভেট উদ্যোগেও নাই এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগও নাই। প্রাতিষ্ঠানিক উদ্যোগ না, এবং যেটা আছে সেটা হলো বাংলাদেশ ব্যাংকের ভিতরেই না আছে। না, এখন যেটা করতে হবে, শুরুটা করতে হবে বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত গভর্নমেন্ট সিকিউরিটিজ আছে সেগুলো দিয়ে। সেগুলো যদি আপনি লিস্টেড করছেন অলরেডি, লিস্টেড আমাদের লিস্টেড বাট ট্রেডেড যদি অ্যাক্টিভ করার মধ্যে বটল নেক্সটটা কি সেটা আমাদের দেখতে হবে, এটাকে চালু করে দিতে হবে। একটা ভালো কথা বলেছেন যে আমি কিনতে চাই না বিনিয়োগকারী হিসেবে। আমাদের মধ্যে কিন্তু মেজরিটি বিনিয়োগকারী হলো ক্ষুদ্র বিনিয়োগকারী এবং ইন্ডিভিজুয়াল ইনভেস্টর। তো যতক্ষণ পর্যন্ত চাহিদা না থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ কিনবেন না। কিন্তু চাহিদার সাথে সাথে আবার সরবরাহ লাগবে। তো সরবরাহর পার্টটা কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ গভর্নমেন্ট ব্যবস্থা করবেন। আর আমরা চাই কি না চাই নির্ভর করবে কিসের উপর? যে ওখান থেকে রিটার্ন পাই কিনা। একটা কথা মনে রাখতে হবে, কিন্তু পুঁজিবাজারের মধ্যে একটু কম রিস্ক হলো কিন্তু বন্ড মার্কেট। রিটার্ন একটু কম হয় কিন্তু কম রিস্ক কম। আর শেয়ার মার্কেট কিন্তু অনেক রিস্কি। আমরা অনেকে হাত পুড়িয়েছি দেখছি, তারপরেও যারা আমরা টিকে আছি আমরা কিন্তু খুব বেহায়ার মতন টিকে আছি। সুতরাং একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ যদি থাকতো, আমি যদি আমার পোর্টফোলিওর মধ্যে অ্যাটলিস্ট 20 থেকে 25% বন্ড রাখতে পারতাম, আর যদি বাকিটা ইকুইটি রাখতে পারতাম, কিছু লিকুইড রাখতে পারতাম, যেই ব্যালেন্সড একটা পোর্টফোলিও হইতো, এই পোর্টফোলিও করার সুযোগ নেই আমাদের। রাইট। এবং আমি একটু ডক্টর জামালের সঙ্গে ফিরে যাচ্ছি। ডক্টর জামাল, আপনি বলতেছিলেন বন্ড মার্কেট নিয়ে, এবং আপনার বন্ড মার্কেটের আলোচনাটা আপনি শুরু করেছেন। এই যে বাংলাদেশ সরকার বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নের জন্য এবং বিদ্যুতের জন্য, বিদ্যুৎ তৈরির জন্য প্রায় $15 বিলিয়ন বন্ড ছাড়তে যাচ্ছে, এবং সেটা সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ এবং ঢাকা বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ নিয়ে এটা চালু হবে। আপনার মতামত এবং এর জন্য করণীয় কী হবে, এবং এটা সমস্ত মানুষকে সম্পৃক্ত করা যাবে কিভাবে? আপনার বন্ড মার্কেট ধরেন, যেটা ডক্টর মুসা বলেছেন যে মিউনিসিপ্যাল ডেভেলপমেন্টের কাজ হলো যে মিউনিসিপ্যালিটির কাজ এখন কিন্তু আপনার ওই যে গরু ছাগলের বাজার মেনটেন করা না। মিউনিসিপ্যালিটির কাজ হলো আরবানাইজেশন অফ দি বাংলাদেশ। রাইট। সেই আরবানাইজেশন করার জন্য এটা বন্ড মার্কেটের মাধ্যমে এটা সম্ভব, মিউনিসিপ্যাল বন্ড। রাইট। এটা কিন্তু আমাদের এখানে অ্যাবসেন্ট, একটা হিউজ অপরচুনিটিস আছে। তারপরে আপনার মালয়েশিয়াতে আমি একটা ক্রেডিট রেটিং কোম্পানির সাথে জড়িত আছি। আমাদেরকে একটা ট্রেনিংয়ে নিল, 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। ফুল ফান্ডটা হলো আপনার বন্ড মার্কেট ফাইন্যান্সিং এর মাধ্যমে। রাইট। দিস মিনস বন্ড মার্কেট ওখানে এত মানে পপুলার। আমাদের দেশে যে ব্যাংকিং সিস্টেমে, যেটা মুসা সাহেব বলেছেন, প্রফেসর মুসা, এবং যে ব্যাংকিং সিস্টেমের উপরে আমরা যেভাবে প্রেশার দিচ্ছি, এটি যে maturity mismatch. We do not have the long-term financial institution. After the demise of BSRS and BSB, ইনভেস্টমেন্ট ব্যাংকার is not playing its role. ICBO তার রোল প্লে করতেছে না এই সমস্ত বন্ড মার্কেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তারা গভর্নমেন্ট অর্গানাইজেশন হিসাবে তাদের করা উচিত ছিল। রাইট। আপনার
এই বন্ড মার্কেট, বন্ড ইজ চিপার দেন ব্যাংক বরোয়িং, বন্ড ইজ চিপার দেন আদার ফাইন্যান্সিং মিনস অলসো। রাইট। সেই ক্ষেত্রে আপনার ফিসক্যাল ইনসেন্টিভ আপনাকে দিতে হবে। সেই ফিসক্যাল ইনসেন্টিভগুলোর ব্যাপারে আমাদের এখানে যদি সরকারের যন্ত্রের ভিতরে এই ক্যাপাসিটি না থাকে, দে কুড হায়ার দি ইন্টারন্যাশনাল কনসাল্টিং কোম্পানিজ না সেটা তো লাইক ম্যাকেনজি, এবং এরা ইন্ডিয়ার মতন দেশ ম্যাকেনজিকে হায়ার করে বন্ড মার্কেট ডেভেলপ করতেছে। ইন্ডিয়া, মালয়েশিয়া ডেভেলপ করেছে, তারপরে সিঙ্গাপুর তো আছেই, এটা তো লিডার বন্ড মার্কেটের লিডার। না, আমাদের এখানে যারা এগুলোর সাথে যদি সেন্ট্রাল ব্যাংক ক্যান প্লে এ গ্রেটার রোল, এবং অ্যাট দি সেম টাইম সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অলসো। এই যে জামাল ভাই, আমি আপনার সঙ্গে একটুখানি মত শেয়ার করছি যে বাংলাদেশ ব্যাংকের কথা যখন বললেন, বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো বন্ড লিস্টেড আমাদের স্টক মার্কেটে, বাট একটারও ট্রেড হয় না এখন পর্যন্ত। অপারেটিং বিকজ আপনার এই যে সিডিবিএল, এখনকার যে সিডিবিএল স্টক মার্কেটের জন্য যে সিডিবিএলটা ইনভেন্টরি, স্টকের ইনভেন্টরিটা মেনটেন করতেছে, রাইট, সেটাও দ্যাট ক্যাপাসিটি অলসো লিমিটেড, এবং সেটা কিন্তু একটা পর্যায়ে এসে সিডিবিএল উইল বি অকার্যকর। এবং সেখানে আপনার ধরেন স্টক মার্কেট এখন চিন্তা করতেছে যে তারা নিজেদের ক্লিয়ারিং সেটেলমেন্ট সিস্টেম করবে। এই ক্লিয়ারিং সেটেলমেন্ট সিস্টেম করার কোনো প্রয়োজন নাই যদি রিয়েল টাইম সেটেলমেন্ট অফ দ্য ব্যাংকিং সিস্টেম, অটোমেশন অফ দ্য ব্যাংকিং সিস্টেম হয়। ইন দ্যাট সিচুয়েশন দি ফাইনালিটি অফ দি সেটেলমেন্ট লাইজ উইথ দি সেন্ট্রাল ব্যাংক। সেখানে কোনো লাইবিলিটি আসলে, কনজিউমারের প্রোটেকশনের প্রয়োজন হলে সেটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক ইজ রেসপন্সিবল। ইন দ্যাট সিচুয়েশন আমি সাজেস্ট করব যে আপনার রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, যেটা এখনও আপনার শোনা যায় নাকি আপনার ধরেন 300 কতগুলা ব্রাঞ্চের মধ্যে ইন্টার ব্যাংকের যে সেটেলমেন্ট সিস্টেম হচ্ছে, এইটা আপনাকে এটাকে যদি ফাস্টার, এটা ইট ওয়াজ এ প্রজেক্ট টেকেন সাপোজ টু বি কমপ্লিটেড ইন 2008, রাইট, বাট এখনও কিন্তু এই প্রজেক্ট এখনো কমপ্লিট হয় না। বাংলাদেশে 100% ধরেন 7 থেকে 8,000 ব্যাংক ব্রাঞ্চ ইন্টার ব্যাংকের উইদিন দ্যামসেলফ, তাদের এটা অটোমেশন সিস্টেম আছে যে লেনদেন করতে পারে উইদিন দ্যামসেলফ। বাট ওয়েন জনতা ব্যাংক চেক গোজ টু সোনালী ব্যাংক, এই ইন্টার ব্যাংক যেটা, সেই সেটেলমেন্টে কিন্তু ক্লিয়ারিং সেটেলমেন্ট এখনও কিন্তু বাংলাদেশ সাকসেসফুলি কমপ্লিট করতে পারে না। এইটা যদি হইতো তাহলে বাংলাদেশের জিডিপি গ্রোথ এখন যেটা আছে ফাইন্যান্সিয়াল সিস্টেম অটোমেশনের মধ্যে দিয়ে 3.5% জিডিপি গ্রোথ করা সম্ভব ইন কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। অন্যান্য দেশে এটা হয়েছে, এবং এটা ইকোনমিস্টরা, পলিটিক্যাল ইকোনমিস্ট যারা এবং ব্যাংকিং স্পেশালিস্ট যারা, তাদের ধারণা, এবং এটা অনেক দেশে বাস্তবায়ন হয়েছে। ধন্যবাদ জামাল ভাই, আপনার আমাদের সঙ্গে থাকেন যে আমরা আলোচনাটা একটু দীর্ঘায়িত করি। এর মধ্যে আমাদের একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, একটু দয়া করে টেলিফোন নাম দিয়ে আপনার টেলিফোন নাম্বার প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? আমার নাম লিটন, আমি বনশ্রী থেকে বলছিলাম। তো ডক্টর মুসার কাছে আমার প্রশ্ন ছিল, জি, আজকে তো যে নিউজটা আসছে, বিশ্ববাজারে তেলের দাম কমেছে, জি, এবং চীনের প্রবৃদ্ধিও কমেছে। জি। তো এই দুটো আমাদের পুঁজিবাজারে কি প্রভাব ফেলতে পারে আর কি? ওনার প্রশ্নটা হচ্ছে বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্নে চলে আসছে, এতে আমাদের পুঁজিবাজারের কি কোনো ভূমিকা রাখতে পারে কিনা এবং ভূমিকা প্রভাব ফেলবে কিনা? আবারও একটি ইন্টিগ্রেশনের সমস্যা আছে। বিশ্ববাজারে তেলের দাম কমেছে কিন্তু বাংলাদেশের বাজারে কমেনি। এটাও কিন্তু সরকারকে ডিসিশন নিতে হবে। হি ইজ রাইট। যদি ফুয়েল একটা মেইন সোর্স অফ কস্ট হয়ে থাকে, তাহলে ফুয়েল কস্ট যদি কমে যায়, আপনার প্রোডাকশন কস্ট কমে যাবে। প্রোডাকশন কস্ট কমে গেলে যদি আপনার প্রাইস না কমান দ্রব্যমূল্যের, তাইলে আপনার প্রফিট বাড়বে। আর যদি দামও কমাইলে ডিমান্ড বাড়বে। ডিমান্ড বাড়ার কারণে রেভিনিউ বাড়বে, প্রফিট বাড়বে। সুতরাং যে কোনো কস্ট আইটেম যদি কমে যায়, এটার একটা প্রভাব শেয়ার মার্কেটে পজিটিভলি পড়ার কথা। যেমন ধরেন ইন্টারেস্টের বেলায় যেটা বললাম, ইন্টারেস্ট একটা কস্ট কম্পোনেন্ট। তো ইন্টারেস্ট যদি কমে যায়, যারা কর্পোরেশনস আছেন তাদের ফাইন্যান্সিয়াল এক্সপেন্স কমে যাবে। ফাইন্যান্সিয়াল এক্সপেন্স কমে যাওয়ার জন্য তাদের প্রফিট বাড়বে। সুতরাং যখন আমি বুঝি যে প্রজেক্টেড প্রফিট বাড়বে, তখন আমি এখনই তো শেয়ার কিনবো। সুতরাং শেয়ার মার্কেটে তাৎক্ষণিকভাবে একটা প্রভাব পড়ার কথা। এবং আমেরিকাতে যান এবং একটা ওয়েল ডেভেলপড ইকোনমিতে যান, যে কোনো কস্ট কম্পোনেন্ট কমার কোনো ইঙ্গিত ওরা পাইলে শেয়ার মার্কেটে ভাইব্রেট হয়ে যায়। তো উনি ঠিক বলেছেন। আমাদের দেশে ওই যে বললাম ইন্টিগ্রেশনের একটা সমস্যা আছে। আরেকটা বড় সমস্যা, এটা থেকে আমাদের খুব তাড়াতাড়ি গেট আউট করতে হবে, সেটা হলো
আনলাইক মেনি আদার স্টক মার্কেটস অর পুঁজিবাজার, আমাদের দেশে দেখবেন ব্যক্তি বিনিয়োগকারীর সংখ্যা অনেক বেশি। ব্যক্তি বিনিয়োগকারীরা সাধারণত অল্প পয়সা নিয়ে বিনিয়োগ করেন এবং তাদের জ্ঞানের সীমাবদ্ধতা থাকার কারণে তারা কিন্তু বাজারের গতি প্রকৃতি ভালোভাবে বুঝতে পারেন না। সেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে আসতে হবে। আনফরচুনেটলি আমাদের মুশকিল হচ্ছে তো আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যে ব্রেকের মধ্যে বলছিলাম, ওনারা কিন্তু হ্যামস্ট্রং। তখন ওনাদের এই যে 2010 সনের যে ব্যাগেজ আছে, এই ব্যাগেজটাকে সরাতে গিয়ে সমস্যা এটা বলতে পারতেছেন যে বুঝতে না, এটা সমস্যাটাই সমাধান করতে পারতেছে। মুসা ভাই আসতেছে একটু পরে। ওই প্রিয় দর্শক, আপনার নামটি হলে প্রশ্নটি করেন। আমাদের সঙ্গে একজন লাইনে অপেক্ষা করছেন অনেকক্ষণ। আমার নাম শেতাবুদ্দিন। জি। আমার প্রশ্ন হলো যে যে সমস্ত কোম্পানি শেয়ার বাজারে আছে এরা লাভ করে এবং লাভ করার পর ডিভিডেন্ড দেয় না। যেমন এবার তিতাস 10 টাকা লাভ করেছে, 1.5 টাকা দিয়েছে। কোনো শাস্তিমূলক ব্যবস্থা নাই? আমাদের পুঁজি হারিয়ে ফেললাম আমরা 2010 সালের মতো তিতাসে, কারণ আমরা 75 টাকা তিতাস কিনেছি, এখন 40-42 টাকা। আপনার এই তিতাসের নিয়ে আমরা এই আলোচনা এই শুধুমাত্র এই টিভিতে, এনটিভিতে নয়, বিভিন্ন টিভিতে বিভিন্নভাবে বিভিন্ন পত্রপত্রিকায় এত আলোচনা হয়েছে, এত মানে এখন মানে সত্যকার অর্থে বলতে কি বিনিয়োগকারীরা সরকারি শেয়ারের উপর অনাস্থার মতো চলে আসছে, আস্থাহীনতা চলে আসছে। এখন এটা নিয়ে তো সরকারও বিব্রত মনে হয় এবং এটা নিয়ে একটা ইনকোয়ারি হচ্ছে। ইনকোয়ারি রিপোর্টের জন্য অপেক্ষা করুন, দেখেন মানে তিতাস কী হয় এবং আপনি আপনার পুঁজি ফেরত পান কিনা একটু অপেক্ষা করুন। আচ্ছা, আমরা যে আলোচনাটা করতেছিলাম এই বন্ড মার্কেট এবং আমাদের এই যে সরকার একটা বিলিয়নস অফ ডলারের একটা বন্ড মার্কেট, ডক্টর জামালও বললো যে এটা, ডক্টর মুসা বলেন এটা ক্ষুদ্র, 15 বিলিয়ন ইজ নাথিং ইন কম্পেয়ারিং টু দ্য বন্ড মার্কেট। একটা বিরাট যজ্ঞ হবে। কিন্তু এই এখন পর্যন্ত যদি আমাদেরকে ফাইন্যান্সিয়াল লিটারেসি না দেওয়া হয়, আমাদের সাধারণ বিনিয়োগকারীরা যদি এই বন্ড মার্কেটে পার্টিসিপেট না করতে পারে এবং বন্ড মার্কেট সিকিউরড, ইটস এ গভর্নমেন্ট বন্ড তো মোর সিকিউর দ্যান প্রাইভেট বন্ড, ইজ নট ইট? তো এখন একটা সিকিউর ইনভেস্টমেন্টে তো সবাই আসবে এবং বন্ড মার্কেট যদি ভাইব্রেন্ট হয় এবং বন্ড মার্কেট যদি ভালো হয়ে যায়, পুঁজিবাজারের ইকুইটি মার্কেটে কি কোনো এফেক্ট পড়বে? এটা আপনার কাছে আপনার প্রশ্ন। না, আমরা মনে করি যে বাজার বড় হচ্ছে, বিনিয়োগের সংখ্যা বাড়ছে, বাজারে পর্যায়ক্রমে ফান্ড ইনফ্লো বাড়বে। রাইট। সুতরাং এটা পুঁজিবাজারে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা মনে করি না, কারণ এটা পুঁজিবাজার সহায়ক ভূমিকা পালন করবে। রাইট, আমরা তাই জানি। এটা সহায়ক ভূমিকা পালন করবে। তো এখন এই বন্ডের ফিচার কি হবে তার উপরে কিন্তু নির্ভর করবে এটার সাকসেস। গভর্নমেন্টের পলিসি কি হবে, যেটা আমি এর আগেও আপনাকে বলেছিলাম, রিডামশন কতদিনে হবে, মানে এখানে সুইটনারটা কি থাকছে। আমি এখানে ইনভেস্ট করলে আমার আমার এই যে ইন্টারেস্টটা ট্যাক্স এক্সাম্পটেড হবে কিনা, ট্যাক্স এক্সাম্পশন যদি আমাকে যদি ট্যাক্স এক্সাম্পশনটা থাকে, তাহলে এটা আমার জন্য অনেক বড় পাওনা হবে। ডেফিনেটলি আমি ইকুইটি মার্কেটের চেয়ে তখন আমি থাকবো। এবং এই যে ইনস্টিটিউশনাল ইনভেস্টরের কথা বললেন, ইনস্টিটিউশনরা সবসময় কিন্তু একটা সিকিউর ইনভেস্টমেন্টের কথা চিন্তা করে। ডক্টর মুসা বললেন তো একটা পার্সেন্টেজ অফ বন্ড মার্কেটে থাকবে, একটা পার্সেন্টেজ মিউচুয়াল ফান্ডে থাকবে, একটা পার্সেন্ট ইকুইটি মার্কেটে। আজকে আমরা যে ইকুইটি মাইনাস নিয়ে যে 2010 সালে আপনি যেটা বললেন যে ওখান থেকে বের হইতে পারছে না কেন? যদি আজকে তখন যদি এই বন্ড মার্কেটের থাকতো, বন্ড একটা ব্যালেন্স পোর্টফোলিও যদি একজনের থাকতো, তাহলে সে কিন্তু আজকে নেগেটিভ হইতো না, অ্যাটলিস্ট অ্যাট পার থাকতে পারতো। রাইট। কারণ বন্ডের প্রাইস কিন্তু নেগেটিভ ইয়েতে যাবে না। ক্যাপিটাল মার্কেটের এই আপনার ইকুইটির প্রাইস যেইভাবে আপ হয় বা যেইভাবে ফল করে, আপনার বন্ডের প্রাইস কিন্তু এইভাবে আপ ডাউন করে না। যার কারণে এখানে একটা ব্যালেন্স পোর্টফোলিও থাকলে এত নেগেটিভ ইকুইটি কিন্তু আপনি দেখতেন না। রাইট। আমি একটু ডক্টর জামালের সঙ্গে যেতে চাই। ডক্টর জামাল আমরা নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন এখনো। ডক্টর জামাল, জি, আমরা যে আলোচনাটা করতেছিলাম যে আমাদের দেশের তুলনায় $15 বিলিয়ন বন্ড মার্কেট, মানে এত বড় একটা মার্কেট বন্ড আসতেছে এবং এটা মোস্টলি সিকিউরড। আমার যতটুকু আমি জানি যে এটা সিকিউরড বন্ড হবে। তো এই ব্যাপারে আপনার মতামত কি, এবং ইকুইটি মার্কেটে এর সম্পর্কটা কেমন হবে, এবং যে বন্ডগুলো বাংলাদেশ ব্যাংকের আছে এগুলোই তো এখন অ্যাক্টিভিটি হয় নাই? না, বন্ড মার্কেট আপনাকে বাইরে যে সিঙ্গাপুরে যেটা আপনার বন্ড মার্কেটের বন্ডের যেটা বলা হচ্ছে সেটা তো একটা প্রচুর প্রয়োজন। এটা হলো আপনার বিদ্যুৎ সেক্টরে, যদি আপনি একটা সেক্টর এরিয়াতে করেন। হ্যাঁ, আমি তো বিদ্যুতের কথা বলছি। হ্যাঁ, বিদ্যুতে গ্রিড লাইন আছে, এটার জন্য আপনার হিউজ ইনভেস্টমেন্ট দরকার। আপনার
ডিস্ট্রিবিউশন লাইনের জন্য ইনভেস্টমেন্ট দরকার, Right. জেনারেশনের জন্য আপনার ইনভেস্টমেন্ট দরকার। সেই ইনভেস্টমেন্টে বাংলাদেশে মধ্য আয়ের দেশ হইতে হলে হওয়ার জন্য আপনার যে ইনভেস্টমেন্ট দরকার, আমাদের একটা ইকোনমিক অ্যাসোসিয়েশন থেকে আমরা একটা ক্যালকুলেশন করেছি, সেখানে দেখা গেছে যে গত বছর বাজেটে 16,000 কোটি টাকা আপনার বিদ্যুতের জন্য অ্যালোকেশন, বোথ জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। রাইট। কিন্তু সেখানে আপনার আমাদের হিসাবে 1,50,000 কোটি টাকা বাংলাদেশ মিডল ইনকাম কান্ট্রি যদি হতে হয়, তাহলে প্রতি বছর আপনাকে আগামী 5 বছর 1,50,000 কোটি করে যদি আপনি ইনভেস্ট করতে পারেন, দেন আপনার মিডল ইনকাম কান্ট্রির একটা রিকুইজিট পজিশনে আপনি যেতে পারবেন, যেখানে আপনার ধরেন জিডিপি যদি আপনার 7% গ্রোথ হয়, তাহলে আপনার মিনিমাম 12 to 14% আপনার ইলেকট্রিসিটির গ্রোথ থাকতে হবে। সেই কারণে 15,000 মেগাওয়াটের ইকোনমিকে টার্গেট ধরে রাখার জন্য সেটাকে আপনার যদি ফান্ড করতে হয়, তাহলে বোথ লোকাল অ্যান্ড ফরেন বন্ড আপনার আনতে হবে। এবং আপনি যেটা বলেছেন যে ইকুইটি মার্কেটের ব্যাপারে, জি, ইকুইটি মার্কেট ইকুইটি মার্কেট একা হোল ফাইন্যান্সিয়াল সিস্টেমকে মেনটেন করতে পারবে না। সেখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক যত কিছু বলেন, ইকুইটি মার্কেট পুরোটা পারবে না। সেখানে আপনার লং টার্ম, আপনার যে বন্ড ইজ এ লং টার্ম ইনস্ট্রুমেন্ট, সেখানে যাওয়া লাগবে। সেটার একটা ব্যারোমিটার আছে, ইউরিস্টিক আছে। টু সার্টেন এক্সটেন্ট আমি যাব, ইকুইটিতে কতদূর যাব, বন্ডে কতদূর যাব, ব্যাংক বরোয়িং এ কতদূর যাব। যেমন আমাদের দেশে ব্যাংক বরোয়িং এখন যে প্রবলেম ব্যাংকের, সবাই বলতেছে ব্যাংকের প্রবলেম। ব্যাংকের বেসিক্যালি এটা দিজ আর অল কমার্শিয়াল ব্যাংকস। কমার্শিয়াল ব্যাংকে ডিপোজিট নেই কত, ম্যাক্সিমাম 3 থেকে 5 ইয়ার্স ডিপোজিট ম্যাক্সিমাম, তার মধ্যেও 5 ইয়ার্স ডিপোজিট খুবই কম। 2 থেকে 3 বছরের ভিতরে এটা ম্যাক্সিমাম মেজরিটি অফ দি ডিপোজিট। সেই ডিপোজিটের এগেইনস্টে আপনি লং টার্ম লোন দিতেছেন 20 বছর 15 বছর, মানে ম্যাচুরিটি যে মিসম্যাচ ইন দি ডিপোজিট অ্যান্ড অ্যাডভান্স, এর মধ্যে যে মিসম্যাচ আছে, এটাই তো ব্যাংকিং প্রবলেমের, ব্যাংকিং ক্রাইসিসের বাংলাদেশের মূল কারণ। ওটার দিকে না দিয়া আপনি আরও কিন্তু ব্যাংকের পারমিশন দিচ্ছেন। দিস ইজ নট দি সলিউশন। এখানে মার্জার হইতে হবে ব্যাংকের, মার্জারা আপনার সঙ্গে এবং ব্যাংকের মার্জার হয়ে তার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ যদি থাকে। আপনি আমেরিকা কানাডাতে কয়টা ব্যাংক আছে, ইন্ডিয়াতে কয়টা ব্যাংক আছে, আর বাংলাদেশের মতন দেশে এখন 57টা কমার্শিয়াল ব্যাংক ডিপোজিট নিয়ে কাড়াকাড়ি চলতেছে। যে কারণে আপনার স্মল যে সেইবার ইনভেস্টর যারা স্টক মার্কেটে ছোট যারা আছে, ওনারা যে লোন পাবে কেমনে, যেখানে বড় বড় বোয়াল মাছেরা আপনার এই লোনের জন্য আপনার তারা বড় বড়। জামাল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, জামাল ভাই। আমরা ডক্টর মুসার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে জামাল সাহেব যে কথাগুলো বলতেছিলেন, যে ব্যাংকগুলোর কারাকারি এবং ব্যাংকগুলো এতগুলো ব্যাংকের ছাতার মতো ব্যাংক গজাইছে এখানে, সেই তুলনায় আমাদের ছোট্ট একটা দেশে এতগুলো ব্যাংক থাকার কোনো প্রয়োজনও ছিল না। এখন কথা উঠছে যে মার্জারের, বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি যে মার্জারে যাবে ব্যাংকগুলো। কিন্তু এই যে ব্যাংকগুলোর যে করুণ অবস্থা, এই জন্য দায়ী কে? কি ল্যান্ডাররা দায়ী, যারা লোন নিয়েছে তারা দায়ী, না ব্যাংকিং পলিসিটা দায়ী? দায়ী শুধু এক পক্ষকে করে লাভ নেই। ওই যে বললাম, আমাদের একটা ফাইন্যান্সিয়াল যে সিস্টেমটা আছে, সিস্টেমটা ওয়েল অর্গানাইজড না, ওয়েল ফাংশনিং না। সেটা করতে পারলে আমরা অনেকটু উত্তরণ ঘটাতে পারতাম। আমি মনে করি ওই যে যেটা বললেন আর কি, যে যখন লোন দেওয়ার সময় আপনি বাছাই করেন না কাকে দেবেন, কে কতটুকু রিস্কি কতটুকু রিস্ক না, সেই অনুসারে তাদেরকে ডিসক্রিমিনেট করার সুযোগ থাকে না, তখন দেখবেন ব্যাড অ্যাপলস সবসময় লোন পায়, গুড কাস্টমাররা লোন পায় না। এটা একটা সমস্যা আছে। আরেকটা জিনিস, ওই যে মিসম্যাচের কথা বললো, ওই মিসম্যাচটাও একটা বড় জিনিস আছে। আমি শুধু অন্যদিকে একটু কথা বলি, বন্ড মার্কেটটা আমাদের দরকার কী জন্য? ডেভেলপড মার্কেটে যখন দেখা যায় যে ইন্টারেস্ট রেট ইন দ্য বন্ড মার্কেট হায়ার হয়, তখন অনেকে করে কি টাকাটা শেয়ার মার্কেট থেকে সুইচ করে ওখানে নিয়ে যায়। আবার যখন দেখা যায় যে ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্ট খুব কম, তখন তারা সুইচ করে সুতরাং একটা আরেকটার কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করে। এবং সেটাই কিন্তু আসল উদ্দেশ্য হওয়া উচিত। যখন নাকি ইকোনমি খুব বুম হয়, তখন কিন্তু ইন্টারেস্ট রেট বেড়ে যায়, আর লোকজন ভয় পায় যে ভবিষ্যতে যখন রিসেশন হবে শেয়ারের দাম কমবে। সুতরাং তারা করে কি, সেফ সাইডে চলে যায়। আবার যখন খুব রিসেশন থাকে, লাইক নাও, অনেকেই কিন্তু বন্ড মার্কেট ছেড়ে দিয়ে ক্যাপিটাল মার্কেটে আসতেছে, ইকুইটি মার্কেটে আসতেছে। তো ওই জিনিসটা আমাদের দেশে হচ্ছে না, না হওয়ার কারণে একটা সমস্যা হচ্ছে। তা আমাদের দেশে কিন্তু শুধু কেবল গভর্নমেন্ট বন্ড দিয়ে হবে না। আমার কথা চিন্তা করেন, আমি যদি দেখি যে আমি ডিপোজিট রাখলে পাই 5% এখন বা 6% পাই, একটা বন্ড যদি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের মতন কোম্পানি ইস্যু করে এবং তার জন্য যদি ইন্টারেস্ট রেট দেয় 8%, আমি কিন্তু স্কোয়ারটা কিনে 2% 3% এডিশনাল রিটার্ন পেতাম। আমি তখন চিন্তা করতাম স্কোয়ার ইজ অ্যাজ সেফ অ্যাজ
দ্য ডেপোজিট ইন এ ব্যাংক। Bank. তো রিস্ক ওয়াইজ ডিফারেন্স নাই, কিন্তু ইন্টারেস্ট বেশি আমি রিটার্ন পাইতাম ওখানে, কিন্তু আমার তো সেই সুযোগটা নাই। আর যখন কর্পোরেশনসগুলোকে বন্ড মার্কেটে আসতে হইতো, লিস্ট করতে হইতো, তখন কিন্তু তাদের যাচাই বাছাই হয়ে যেত। ওই বন্ড রেটিং এজেন্সিগুলো রেটিং দিয়ে বুঝাই দিত যে কোনটা কতটুকু বেশি রিস্কি, কোনটা কম রিস্কি, এবং বাজার কিন্তু রেটটা ডিটারমিন করতো থ্রু দি অ্যাকশন অফ দি ইনভেস্টার্স। আমাদের দেশে এই সুযোগটা আসলে সুবিধা হবে। জনাব সাইদুর রহমান সাহেব, আপনি এখন আমরা প্রায় বোধহয় শেষের কাছাকাছি চলে আসছি। আপনি যদি এখন বলতেন যে আমরা যে বলতেছি যে 2016 সালটা আমাদের জন্য পুঁজিবাজারের সুবাতাস নিয়ে আসতেছে, এবং পুঁজিবাজারে একটা লক্ষণও দেখা যাচ্ছে, পুঁজিবাজারের মোটামুটি হাঁটি হাঁটি পা পা করে আগাচ্ছে। তো আপনি যেহেতু আপনি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর পক্ষে কথা বলছেন এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রিপ্রেজেন্ট করছেন, আপনারা সবাই কি বাজারে অ্যাক্টিভ এখন? অ্যাকচুয়ালি মুস্তাক ভাই, এই যে কে অ্যাক্টিভ না, এটা বলাটা আসলে খুব ডিফিকাল্ট বিষয়। তবে আমি এখানে ইতিবাচকভাবে দেখতে চাই, আপনি যদি টার্নওভারের দিকে তাকান, তাহলে কি আপনার মনে হয় না পার্টিসিপেট কিছুটা বেড়েছে? হ্যাঁ, তা তো নিশ্চয়ই। আচ্ছা, যদি টার্নওভার বাড়ে তাহলে পার্টিসিপেট বাড়ছে। রাইট। পার্টিসিপেট বাড়া মানে লোকজন পর্যালোচনা। এখনও বিনিয়োগকারীদের মধ্যে যে এই ভীতিটা, যেটা আপনারা 15 সালের কথা বললেন, যে 14 সালের তুলনায় 15 সালে কিন্তু আমাদের টার্নওভার কম হয়েছে, ডিক্লাইনিং ট্রেন্ডটা বেশি ছিল, সেই সকল জায়গাতে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব তো কাজ করে। তারা কেউ প্রাতিষ্ঠানিক, কেউ হয়তো টেস্ট বেসিস, যেখানে 100 টাকা বিনিয়োগ করার প্ল্যান আছে সেখানে হয়তো 20 টাকা করে দেখতেছে যে কী সিচুয়েশন দাঁড়াচ্ছে। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও কিন্তু সিমিলারলি তারা পর্যায়ক্রমে আসছে। এবং দেখেন, আমরা 15 সালেও কিন্তু দেখছি যে ইন্ডেক্সের কিন্তু বেশ মুভমেন্ট ছিল, আপস অ্যান্ড ডাউন। এখন কিন্তু ওই যে মুভমেন্ট আপস অ্যান্ড ডাউনের জায়গাটা কিন্তু অনেক হয়ে আসছে, স্লিম হয়ে আসছে, এবং এটা 15 সালের শেষের দিক থেকেই কিন্তু এরকম একটা স্লিমনেস চলে আসছে এখন। তো সেই হিসেবে আমরা মনে করি যে বিনিয়োগকারীদের মধ্যে আমরা সবসময় যে কথাটা বলতাম যে বিনিয়োগকারীদের আস্থার জায়গাটা তৈরি করা। কনফিডেন্স লেভেলটা কি বাড়ে না? সেটাই বলছি যে কনফিডেন্স লেভেলটা বাড়ছে বলেই কিন্তু আপনার ইন্ডেক্সের ওই ধরনের ফ্লাকচুয়েশন আপনি দেখছেন না, যে হঠাৎ করে একদিন অনেক বেড়ে গেছে আবার এরকম কিন্তু হচ্ছে না। এখন দেখবেন যে খুব মডারেট ওয়েতেই চেঞ্জ হচ্ছে, আইটেম চেঞ্জ হচ্ছে, সেক্টর চেঞ্জ হচ্ছে, প্রফিট টেকিং হচ্ছে, এই বিষয়ের মধ্যে আছে। আপনার কিন্তু গত 1 বছর যদি আপনি বাজারে দেখেন, মানে হতাশ হওয়ার মতো কোনো কাজ কিন্তু বাজারে ঘটে নাই, বা হতাশ হওয়ার মতো মুভমেন্ট কিন্তু ইন্ডেক্সে হয় নাই। তো এখন আমাদের যারা পুঁজিবাজারে বিভিন্ন এই স্কেলে আমাকে চিন্তা করতে হবে। শুধু শর্ট টার্ম ইনভেস্টরি যদি থাকে তাহলেও বাজারের জন্য সমস্যা, শুধু লং টার্ম থাকলেও কিন্তু বাজার চলবে না। তো শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সব কিছু মিলেই কিন্তু বাজার হবে। তো সেই হিসাবে এখন যেটা বললেন যে এই যে প্রফিট নেওয়া হচ্ছে, বাজার কারেকশন হচ্ছে, তো এই জায়গাগুলো থেকে কিন্তু বিনিয়োগকারী আস্তে আস্তে বের হয়ে লং টার্ম বিনিয়োগকারীরাও কিন্তু এইখানে আসতেছে। ধন্যবাদ সাইদুর রহমান সাহেব। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমি একটু ডক্টর জামালের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ডক্টর জামাল আছেন কি আমাদের সঙ্গে? জি। আমরা এখন যদি আমাদের এতক্ষণ তো আমরা বন্ড মার্কেট নিয়ে আলোচনা করলাম, আপনি অনেক অনেক সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন, বন্ড মার্কেটের সব কীভাবে সাকসেস হতে পারে সেটা বলেছেন। আমার মনে হয় সরকার বা যারা বন্ড মার্কেট নিয়ে করে তারা আপনার কথাগুলি শুনবে। এখন আমি একটু প্রশ্ন রাখতে চাই, আমাদের ইকুইটি মার্কেটের অবস্থানটা আপনার তরফ থেকে কেমন দেখছেন, আপনি নিজের দৃষ্টিভঙ্গি থেকে কেমন দেখছেন? ইকুইটি মার্কেটে এখন যে স্টেজ আছে, এটা ধরেন আপনার আফটার ডিমিউচুয়ালাইজেশন অফ দি স্টক এক্সচেঞ্জ, জি, পৃথিবীর যে কোনো দেশে ডিমিউচুয়ালাইজেশন হওয়ার পরে পরবর্তী পর্যায়টা একটা ট্রানজিশনাল পিরিয়ড ওভারকাম করে। রাইট। বাংলাদেশে এখন যে অবস্থা আছে, এটা হলো আপনার অনেকটা বন্যার সময় যেরকম পানি যখন উঠে তখন আপনার গাছের পাতা ওইটার সাথে ময়লা সব উপরের দিকে উঠে যায়। বেশ কিছুদিন পর আস্তে আস্তে কিন্তু যখন এটা সেটেল ডাউন হয়, পানিটা ক্লিন হয়ে যায়। স্টক মার্কেটে এখন যে পরিস্থিতিটা চলতেছে, দিস ইজ এ কারেকশন প্রসেস, এবং এই কারেকশন প্রসেসটা আরও হয়তো কন্টিনিউ করবে। তবে মানুষের যে কনফিডেন্স, সেই লেভেল অফ কনফিডেন্স স্টক এক্সচেঞ্জের এখনকার বর্তমান অবস্থায় ডিমিউচুয়ালাইজেশনের পর এটা বেড়েছে, এটা স্বীকার করতে হবে সবাই। ধন্যবাদ ডক্টর জামাল। দেখা হবে আরেকবার।
আজকে যেহেতু সময় নেই আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আমি এখন ডক্টর মুসার কাছে আসতেছি। ডক্টর জামাল আমাদের পুঁজিবাজার নিয়ে যেটা বললেন, আপনারা তো বন্ড মার্কেট নিয়ে আমরা আলোচনা করলাম, বা পুঁজিবাজারের যে কথাটা বললেন যে কারেক্ট স্টেট হয়ে আসতেছে, আপনার ধারণাটাকে বিশেষজ্ঞ হিসাবে যদি আপনি বলেন। প্রথম আলোতে বছরের প্রথম দিক দিয়ে আমাকে টেলিফোনে একটা সাক্ষাৎকার নিয়েছে এবং সেটা পাবলিশও করেছে। আমি আমার আশাবাদ ব্যক্ত করেছি। আমার আশাবাদ ব্যক্ত করার পিছনে কয়েকটা কারণের মধ্যে অনেকগুলো কারণ সাইদুল সাহেব বললেন যে ইকোনমির সব ইন্ডিকেটরস আর পজিটিভ। রাইট। 2015 সনের যে ইনভেস্টমেন্ট স্থবিরতা ছিল পলিটিক্যাল এজিটেশনের কারণে, সেইটাও আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। এখন তো নাই বলতে গেলে। মুদ্রানীতিতে বলা আছে যে 15% করে ক্রেডিট গ্রোথ করবে নেক্সট 6 মান্থস প্রজেকশন অনুসারে। আমাদের জিডিপির গ্রোথ ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে 2015 সনে 16 সনের যেটা অর্থ বছর 6.7% হবে, এবং এইটা হয়তো 7% হয়ে যেতে পারে যদি ইনভেস্টমেন্ট ভালো হয়। আমরা যেটা দেখতেছি বিশ্ববাজারে জিনিসপত্রের দাম কম থাকার কারণে আমাদের ইনফ্লেশন কমে গেছে, ইন্টারেস্ট কমে গেছে। এই সমস্ত জিনিসের প্রত্যেকটার ইন্ডিকেশনস আমাদের দেয় যে পুঁজিবাজার আরেকটু সচল হবে এবং শক্ত হবে, শক্ত জায়গায় যাবে। ধন্যবাদ আপনাকে, আপনাকে আশাবাদ ব্যক্ত করার জন্য আপনাকে সত্যি সত্যি ধন্যবাদ। এবং পুঁজিবাজারের পক্ষ থেকে আমরা সবাই আশা করছি যে ডক্টর সাইদুর রহমান সাহেব, আপনার নিশ্চয়ই বোধহয় ডক্টর জামাল এবং ডক্টর মুসার সঙ্গে একমত হবে যে ওনারা যে আশাবাদ ব্যক্ত করেছেন পুঁজিবাজার নিয়ে। অবশ্যই আমরা পুঁজিবাজার নিয়ে আশাবাদ, এবং ডক্টর মুসা এবং ডক্টর জামালউদ্দিন যা বলেছেন আমার মনে হয় যেখানে দ্বিমত করার মতো কিছু নেই। আমরা সবাই আশাবাদী, আমরা 2016 সাল পুঁজিবাজারকে একটা ইতিবাচক ধারায় দেখব এবং আমাদের প্রত্যাশিত জায়গায় পৌঁছবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। প্রিয় দর্শক, আপনারা বিজ্ঞ আলোচকদের আলোচনা শুনেছেন। আমরা বন্ড মার্কেট নিয়ে আলোচনা করেছি, আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করেছি। আমরা আশা করছি আমাদের পুঁজিবাজারে এই সুবাতাস বইতে শুরু করেছে এবং বইটা বইবে, এবং আমরা 2016 সালটাকে পুঁজিবাজার বান্ধব বৎসর হিসাবে দেখতে চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীতে আমাদের এই অনুষ্ঠানে আবার আসবেন এবং আমাদের সঙ্গে আলোচনায় যোগদান করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।